সকালবেলা উঠেই যদি দেখি এরকম গাছ ভর্তি ফুল আর প্রকৃতির নির্মল বাতাস, দেখে তো চোখ জুড়িয়ে যায়, সাথে কিন্তু মনটাও হালকা পাতলা হয়। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের মাছ কিন্তু আমরা মাঝে সাঝেই তুলে খাই। আর আমার শ্বশুর বাড়ির সামনে অতটা জায়গায় নেই, কিন্তু পিছনটা অনেকটা বাগান। আর এখানে দেখো কাঁঠাল, কত কাঁঠাল হয়েছে, এগুলো কিন্তু আমার শ্বশুর মশাই মানে আমাদেরই। আর আমার বড় ভাসুরদের গরু আছে, আর গরুকে খাবার দেওয়ার জন্য তো খড়ের গাদি দরকার। এই খড়ের গাদিটা হচ্ছে আমার বড় যাদের মানে আমাদেরই। দীপা স্বপন চ্যানেলের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি এখানেই শুরু করলাম। আর দুদিন আগে আমি ব্লগটা করেছিলাম, সেই ব্লগটা এডিট হচ্ছে না, আজকে সকালবেলা তাই চলে এসেছি, ব্লগটা সকালবেলা এডিট করলাম। তো এখন এডিট সেরে আমাকে যে এত মশা কামিয়েছে আমি থাকতে পারছি না, এখন বাড়িতে যাব। আর কোনো বাসি কাজে হয়নি, দেখো এদিকে রোদ্দু উঠে গেছে। তো রোদ্দু উঠে গেছে, এখন মোটামুটি 8টা বেজে গিয়েছে, 7টায় উঠেছি, মানে ব্লগটা এডিট করলাম। এখন তো বেলা হচ্ছে, কাজ তো কিছু হয়নি। তো ঠিক আছে, আর কথা বলবো না, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কাজে কর্মে, ঠিক আছে। বাড়িতে এসে আগে গ্যাস ওভেনটা ক্লিন করছি। আর গ্যাস ওভেনটা ক্লিন করতে গিয়ে দেখি একটা ব্যাঙ, কত বড় একটা ব্যাঙ আমার হাতের কাছে লাগলো। আমি তো অনেকটাই ভয় পেয়েছি, কারণ জীবন্ত একটা জিনিস যদি এমন ঠান্ডা থাকে তো একটা মনের মধ্যে অনেক ভয় থাকে যে কি জিনিস একটা ধরলাম, কিন্তু সেটা ছিল ব্যাঙ। আর সেই ব্যাঙ দেখে আমি একদম লাফিয়ে উঠেছি। শর্ট ভিডিওতে আমি তো শেয়ার করেছিলাম, মানে মিনি ব্লগসে। গ্যাস পরিষ্কার করলে গ্যাস দেওয়ার যত জল আছে সবগুলো একদম মেঝেতে পড়ে যায়, আর তখন আমার ঝাড়ু দিয়ে মারা ছাড়া কোনো উপায় থাকে না, কারণ খোলামেলা ঘর তো অনেক নোংরা উড়ে পড়ে। আর ঝাড়ু দিয়ে মারা ছাড়া যদি কোনো কাপড় দিয়ে মুছে নেই তাহলে একদমই পরিষ্কার হয় না, নোংরাগুলো থেকেই যায়। তো ঝাড়ু দিয়ে মারার পর পরে কাপড় দিয়ে মুছে নিই। আর আজকে রান্নাঘরটা মোছার পর একটু ঘরটাও মুছে নিচ্ছি। আসলে আগের মতন তো আর একা নেই যে ঘর দুয়ার পরিষ্কার করাতে আমি সারাদিনটা কেটে দিব, এখন আমার সব কিছু ম্যানেজ করতে লাগে। তো রান্নাঘর মুছতে গিয়ে, রান্নাঘর তো প্রতিদিনই মুছে নেই, তারপরে না ঘরটা মোছা হয় না। তো 1-2 দিন পর পরই মুছি, তাই মনে হয় যে ঘরটা অনেক দিন পর পরই মুছি। এইরকমই হয়, কারণ প্রতিদিন যদি মুছে নেই তাহলে কিন্তু পরিষ্কারটাই অন্যরকম থাকে, মানে একদম বালু কিসকিস করে না। যাই হোক, যেহেতু পারি না বলে তো লাভ নেই। আর সার্ফের জল দিয়ে এই জায়গাটা আমার ধুয়ে দিতেই হয়, কারণ এই জায়গাটা মানে হাঁটাচলা করি তো সবসময় ভেজা থাকে আর বালু একদম কাদা হয়ে যায়। তো এই জায়গাটা আমি প্রতিদিনে 3-4 বালতি করে জল দিতেই হয়। বাসন কটা মেজে নিচ্ছি। আজকে এত রোদ্দু পড়েছে, দেখো আমি নাইটি গলায় পেঁচিয়ে বাসন মাজছি, মানে কলে পারে থাকাই যাচ্ছে না। এখন স্নান করতে যাবো, ব্রাশটা করে নিয়ে নাইটি হাতে তুলে নিয়েছি, এখন স্নান করতে যাব। আর কলে পারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। দেখো ওদের কলেপারটার মধ্যে, আজ পাশে যে কলপার হয়েছে সেখানে কিন্তু খুব রোদ্দু উঠেছে, তাই আজকে এই কলপারটার মধ্যে ভিড়ে ভিড়, সবারই কাজ পড়েছে। আর স্নান করে এসে আগে আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, এখন লঙ্কা দুটো ভেজে নিচ্ছি। বরের নাকি খুব খিদা পেয়েছে, আর আজকে আমি উপোস আছি। তো যেহেতু আমি উপোস আছি তাই আর তরকারিটা সকাল রান্না করিনি, ভাবছি যে পরে রান্না করবো। আপাতত ভাতের সাথে দুটো আমি আলু সিদ্ধ দিই, ও খেয়ে বেরিয়ে যাবে গাড়ি নিয়ে। আর আলুগুলো একদম ভাতের নিচে পড়ে গিয়েছে, আলু সিদ্ধ মাখা নিজে করে নিচ্ছে। বাহ, নিজের কাজটুকু নিজে করাই ভালো। আসলে আমার হাতটা এখন ইয়ে হবে, তো বললে কি আমি খাবো, ওইদিকে আমি করছি। ঠিক আছে, করে নাও, করার চেষ্টা করি। করো তো, আমি তো স্বীকার করি। ঠিক আছে, তো খেয়ে নাও তুমি। হ্যাঁ, আমি দিকে ডাল বসাবো ছেলের জন্য। আর সিদ্ধ দিয়ে খেতে আজকে ওর একটু কষ্ট হয়েছে, কারণ শুকনো শুকনো ভাত তো খুব একটা খেতে পারে না। শ্বশুরবাড়ির পাড়াতে আজকে বিপত্তারিণী পুজো আছে, তো তারই উপর আজকে রেখেছি। আর সবাই মিলে এখানে পুজোর আয়োজন করছে, ফুল বেলপাতা সব কিছু রেডি করছে, আর ফলমূল কাটাকাটি করছে। আর এখানে এখন ঠাকুর আনিনি, তবে ঠাকুরের ঘর কিন্তু শাড়ি দিয়ে মুড়ে একদম ঘর রেডি করে রেখেছে। ঠাকুর আনবে, শুধু বসাবে। ওটাই পুজো হওয়ার কথা ছিল, কিন্তু পুজোর কাজ সম্পূর্ণ হয়েছে 4টা। আর সবাই মিলে কাজ করেও দেখো তাল পাইনি। আর ঠাকুর আনতে দেরি করেছিল, তাই একটু দেরি হয়ে গিয়েছে। খাওয়া কতদূর হলো? এই যে বাপরে বাপ, 1 ঘন্টা পার হয়ে গেল। ও গাড়ি দেখবার ভাত খাবে, গাড়ি এসেছে, ইটের গাড়ি, দেখো রাস্তায় চলে এসেছে। কি বলবো, আমি এসে উপোস, আর ভালো লাগতেছে না, মাথা ঘুরতেছে, কাজ এখনো হয়নি, রান্না এখনো হয়নি, আর তার মধ্যে ওর হচ্ছে ওই যে ভাত ফেলে দিচ্ছে, দেখো ভাত ফেলে দিচ্ছে। অল্প করে খাওয়া দিয়ে আসি। আমি স্নান করতে গেলাম। অল্প করে খাইয়ে দিচ্ছি, এরপর বমি হচ্ছে। তাড়াহুড়ো করছি, মানে নিরামিষ খাবো, শাকটা একটু না হলে হয়, কচু পাতা তুলে নিয়ে আসবো। আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে একটা নিয়ম বেরিয়েছে যে ভাইয়ের দেওয়া শাড়ি পরে সবাই আমরা পুজো করব। আর এই পুজোটা হচ্ছে কিন্তু বিপত্তারিণী পুজো, আর এই পুজোটাই কিন্তু সেই পুজোটা। ভাই শাড়ি কিনে দিবে, সেই শাড়ি পরে আমাদের পুজো করতে হবে। আর রেডি হয়ে এখন চললাম পুজোর ওখানে, অনেক দেরি হয়ে গিয়েছে।
সব জাগুলো মিলে একসাথে মিলিত হয়ে আনন্দ করাটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো আজকে সেই দিন, তো খুবই আনন্দ করছি আমরা। অনেক নাচানাচি করে আমরা সবাই হাঁপিয়ে গিয়েছি, আর এখন মাকে বিসর্জনও দিয়ে দিবে। মাকে বিদায় দেওয়ার পর জলে ডুব দিয়ে স্নান করতে হয়, কিন্তু এরা কেউই ডুব দেয়নি, শুধু জল ছিটা গায়ে দিয়েছে। তবু একদম মানে কি বলবো, দেখে তো সবারই হাসি পেয়েছে, এমনভাবে দিয়েছে। এখন প্রসাদ খেতে বসেছি। সারাদিন উপোস থাকার পর মায়ের প্রসাদ খেয়ে তো উপোসটা ভঙ্গ করব। আর আজকে কিন্তু ভীভৎস গরম পড়েছিল, গরমে একদম সহ্য করতে পারছিলাম না, সবাই একদম ক্লান্ত। আর এই পুজোতে শুধু পাড়ার না, অনেক আত্মীয়দের মধ্যে আত্মীয় আসে। এই পুজোটার নিয়মই হচ্ছে এটা, যাদের গ্রামে পুজো করে না তারাও এই গ্রাম, মানে যেই গ্রামে পুজো হয় সেই গ্রামে চলে আসে। আর এখন ফল প্রসাদ দিচ্ছে, আর এখন দেখো খিচুড়ি নিয়ে আসলো। এত গরমে গরমে আবার এত গরম গরম খিচুড়ি, কিন্তু খিদে পেট তো ভালোই কিন্তু খেয়েছি। আমাকে 2 হাতা দিয়েছে, আমার কিন্তু ভালো লেগেছে বেশ। আসলে ক্ষুধার্ত পিঠে থাকলে যেটাই দেয় সেটাই ভালো লাগে। 2 বিরিয়ানি একসাথে প্রসাদ খেতে বসেছি। আমার বড় জায়ের বোন এসেছে, তো আর উপোস থাকতে পারছি না, চটপট করে খেয়ে নিই খুবই। তো বন্ধুরা, এখন ব্লগটা আমি এডিট করছি, তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো টাটা।